আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। এডিস মশার কামড়ে ডেঙ্গু চিকুনগুনিয়ায় ২০ বছরে দেশে ৩,৫০০ মৃত্যু, আগামী কয়েক বছর আরও বাড়তে। ধীরে ধীরে কমেছে ভূমিকম্পের আফটার শকের মাত্রা, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, সচেতনতা বাড়াতে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনার পরামর্শ। ফুসফুস ও হার্টে ইনফেকশন নিয়ে চিকিৎসাধীন খালেদা জিয়ার রিপোর্টের অপেক্ষায় মেডিকেল বোর্ড, আরও ২-১ দিন থাকতে হতে পারে হাসপাতালে। বিচার বিভাগ সংস্কারের ফলে ৫ বছরে মামলা অর্ধেক কমানোর আশা, অতিরিক্ত পরিবর্তন এনে দুর্বল করা যাবে না রাষ্ট্র, বললেন আইন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। যুদ্ধটা মশা ও মানুষের, মানুষ মশা মারছে, মশাও মানুষ মারছে, তাতে যেন ধরাশায়ী মানুষই। শুধু এডিস মশার কামড়েই দেশে গত ২ দশকে মৃত্যু হয়েছে ৩,৫০০ মানুষের। মৃত্যুর খাতায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। ২ বা ৩ মিলিমিটারের এক পতঙ্গ মশা। দেশে ১০০-র বেশি প্রজাতি আছে। সবচেয়ে ভয়ঙ্কর এডিস। একটি এডিস একবারে ডিম পাড়ে ১০০ থেকে ১৫০। কিছুটা লম্বা আকারের ডিম, মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখা কঠিন। প্রকৃতিতে বেঁচে থাকে ১ থেকে ২ বছর। পানির সংস্পর্শ ছাড়া এডিসের ডিম ফোটে না। উপযুক্ত পরিবেশে ২ দিনে ডিম থেকে বের হয় লার্ভা। ৫ থেকে ৭ দিন লাগে লার্ভা থেকে পিউপা হতে। একই সময় পর পিউপা থেকে হয় পূর্ণাঙ্গ মশা। একটি মশা বাঁচে ১৫ থেকে ৪০ দিন। নারীর তুলনায় পুরুষ মশা কম বাঁচে। পুরুষ মশা কামড়ায় না। মশার খাবার ফল ও ফুলের রস। ডিম পাড়ার আগে প্রোটিন ও আয়রন পেতে রক্ত খায় শুধু নারী মশা। মশা থেকে ছড়ায় ৮টি রোগ: ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, ম্যালেরিয়া, ইয়েলো ফিভার, ওয়েস্ট নাইল, ফাইলেরিয়াসিস ও জাপানি এনকেফালাইটিস। মশা কামড় দিলেই রোগ হয় না, বহন করতে হয় সেই রোগের জীবাণু। আক্রান্ত ব্যক্তির শরীর থেকেও জীবাণু পায় মশা। আবার জীবাণুবাহী মশার কামড় থেকেও জীবাণু যায় মানবদেহে, যা সুপ্ত থাকে ৩ থেকে ৫ দিন। মশা এবং মানুষের যে যুদ্ধ, সেটা আমি যদি বলি যে একটা এন্ডলেস জার্নি। অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে আমরা যত টেকনিক অ্যাপ্লাই করছি বা নতুন নতুন ইনোভেশনের দিকে যাচ্ছি ফর দেয়ার সাপ্রেশন, তারাও কিন্তু ক্লাইমেটের সাথে, এনভায়রনমেন্টের সাথে এবং আমাদের যে বিহেভিয়ারাল প্যাটার্নের সাথে দে আর অলসো চেঞ্জিং দেয়ার প্যাটার্ন। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণী কি? বাঘ, সিংহ, হায়েনা বা সাপ? কোনোটিই না। আফ্রিকা সাফারিজের করা ২০টি প্রাণঘাতী প্রাণীর তালিকায় প্রথম। বড় ভূমিকম্পের পর মাটির নিচের ফাটল স্থিতিশীল হতে কিছুটা সময় নেয়, আর সে কারণেই হয় ছোট ছোট কম্পন। শনিবার হওয়া ৩টি ভূকম্পনই আফটার শক। এগুলোর মাত্রা ধীরে ধীরে কমতে থাকায় ভূতত্ত্ববিদরা বলছেন পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে। এখনই বড় ভূমিকম্পের আশঙ্কা কম। তবে টেকটনিক প্লেটগুলোর ঘর্ষণের কারণে বড় মাত্রার ভূকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। আতঙ্কগ্রস্ত না হয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি আর সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ও আশেপাশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ভূমিকম্প। ৩ দিনে ৫টি ভূমিকম্পের মুখোমুখি দেশ। ২০২২ সাল বাদে গত ৫ বছরে ক্রমান্বয়ে বেড়েছে এর সংখ্যা। বাংলাদেশে ভূমিকম্প উৎপত্তি জোন ২টি। একটি ডাউকি ফল্ট জোন, যা ময়মনসিংহ, সিলেট হয়ে ভারতের করিমগঞ্জের দিকে গেছে। আরেকটি সাবডাকশন জোন, অর্থাৎ ইন্ডিয়ান ও বার্মা প্লেটের একে অপরের দিকের সংকোচন। এর বাইরে আছে বেশ কয়েকটি ফল্ট জোন। এই জোনে ছড়িয়ে আছে সাব ফল্ট জোন। নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে রাত ৮টায়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার চিকিৎসাও চলছে। গতকাল তার বেশ কিছু টেস্ট করানো হয়। কিছু রিপোর্ট পাওয়া গেলেও বাকিগুলোর জন্য অপেক্ষায় চিকিৎসকরা। সব রিপোর্ট পাওয়া গেলে শারীরিক অবস্থার আপডেট পাওয়া যাবে। রোববার রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন। বিএনপি চেয়ারপারসনের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড সদস্যরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপারসনের। জুলাই আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় বিজেপির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম, সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম, খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল ও সাবেক ওসি
মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। সকালে কর্নেল রেদওয়ানুল ও রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি 2 জন পলাতক রয়েছেন। তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 30 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 27 নভেম্বর ধার্য করেন ট্রাইব্যুনাল। এছাড়া চানখারপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাজ সহ 6 জনকে হত্যার মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। শুধু সংবিধান নয়, বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কার নিয়ে সমালোচনার জবাবে এ কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো যেন দুর্বল না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আসিফ নজরুল আরো বলেন, শুধু আইন মন্ত্রণালয়ে 21টি সংস্কার আনা হয়েছে। বিচার বিভাগে যে সংস্কার হয়েছে এতে আগামী 5 বছরে মামলার সংখ্যা 50% কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব উপস্থিত ছিলেন। মূলত পাইলট প্রকল্প হিসেবে ঢাকা এবং চট্টগ্রাম আদালতে পারিবারিক আদালত চালু করা হলো। এতে ভুক্তভোগীরা অনলাইনেই মামলা করতে পারবেন। পুরো বিচার প্রক্রিয়াও সম্পন্ন হবে অনলাইনে। শুধু মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সবকিছু অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে। এটা বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসেছে।